নমস্কার, আমি রাজা ব্যানার্জি। আজকে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আইপিএলের মতো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। 15টা শহরে ব্ল্যাক আউট হয়ে গেছে। আবার কাশ্মীরে গোলাগুলি চলছে এলওসিতে। অমৃতসর, ডাল লেক সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী আবদুল্লা সাহেব উনি বলছেন পটাকার শব্দ শোনা যাচ্ছে, গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আজকে একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো। একজন ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো একটা ইঁদুর ব্রাহ্মণের সঙ্গে পায়ে পায়ে হাঁটছিল। আর ওই ইঁদুরটা যখন ওর পায়ে পায়ে হাঁটছে তখন ব্রাহ্মণ বললেন, কি ব্যাপার? তো ও বললো, আমি আপনার সঙ্গে থাকতে চাই। ভালো কথা। সাধুর সঙ্গে ওই ইঁদুরটা থাকতো। বেশ কিছুদিন থাকতে 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 একদিন বলল সাধুকে যে, প্রভু, বাঘ কত বড় জানোয়ার, আর আমি এইটুকু একটা ইঁদুর। সবাই আমাকে অসম্মান করে, সবাই আমাকে খারাপ কথা বলে, অপমান করে। আমিও বাঘ হতে চাই। তো তখন ওই সাধু বলেছিলেন যে, তুইও বাঘ হবি? আচ্ছা ঠিক আছে, তোকে আমি বাঘ বানিয়ে দেব। সাধু তখন ওই ইঁদুরটাকে তার মন্ত্র বলে বাঘ বানিয়ে দিয়েছিলেন। আর তারপরে বাঘ হবার পরে ওই ইঁদুরই আবার বলছে সাধুকে যে, এবার আমি তোমায় খাবো, এখন আমি বাঘ। তো তারপরে সাধু আবার ওই মন্ত্র বলেই ওকে আবার ইঁদুর বানিয়ে দিয়েছিল। কেন এ কথা বলছি? কারণ আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আজকে বিকেল 5টা থেকে যুদ্ধ বিরতি হয়েছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ওরা মধ্যস্থতা করেছে। মধ্যস্থতা করার পরে পাকিস্তান ভারতকে জানায় যে তারা যুদ্ধ চায় না। আর ভারত তো সবসময় ডিফেন্সিভ। ভারত কোনো দিনই যুদ্ধ চায় না। আপনারাও জানেন যে ভারত কোনো দিন কোনো দেশকে আগে আক্রমণ করেনি, কোনো দেশকে আগে গিয়ে কিছু করে না। ভারতকে কেউ না খোঁচালে ভারত কোনো দিন কোনো যুদ্ধ করেনি, আজ অবধি করেনি। মানে ভারতের ইতিহাসে আজ অবধি এরকম কোনো দিন কোনো ঘটনা ঘটেনি যে ভারত আগে গিয়ে কোনো দেশকে আক্রমণ করেছে। এই জন্যই আমরা ভারতীয়রা অন্তত গর্ববোধ করি। এবার মজার বিষয় হচ্ছে যে পাকিস্তান এত তাড়াতাড়ি পায়ে পড়ে যাবে ভারতের, এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। যে মাত্র 1-2 দিন হয়েছে তার মধ্যেই পায়ে পড়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা গত পরশু দিন সবাই রাত জেগেছিলাম, প্রচুর ভারতীয়রা রাত জেগেছে। পরের দিন সকালে যারা অফিস কাচারি করেছেন, জানি অনেকের অসুবিধে হয়েছে। কেউ কেউ রাতে চোখে জল চলে এসছে। ওই পরিস্থিতি আমরা খবরের চ্যানেল দেখছিলাম এবং এত হাইপ সৃষ্টি করা হয়েছিল নিউজ মিডিয়াতে যে তখন মনে হচ্ছিল যেন যে আমরা একটা লাইভ কোনো ভিডিও গেম দেখছি বা লাইভ কোনো সিনেমা দেখছি। এই ঘোষণা করা হলো যে এই বিক্রান্ত এবার জলে নেমে গেছে, লাহোরের সৈন্য ঢুকে গেছে, বিক্রান্ত জলে নেমে। এবারে কিছুক্ষণ বাদেই, 8 ঘন্টা 45 মিনিট বাদেই দেখানো হচ্ছে যে করাচি বন্দরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এতটা সোজা নয় যুদ্ধ, যুদ্ধ এতটা সোজা নয়। আর এত তাড়াতাড়ি মিডিয়া আপডেট পাবে, মানে আর্মিরা আপডেট দিয়ে দেবে মিডিয়াকে, এটা নয়। আজকে সবাই অনেকেই বলেন গদি মিডিয়া, একটা এই কথাটা খুব চলে, গদি মিডিয়া। গদি মিডিয়া যা দেখাচ্ছে কিন্তু তা নয়। 1971 থেকেও আমরা দেখেছি মিডিয়ার মধ্যে না একটা ব্যাপার চলে, ব্রেকিং। কে ভালো সবার আগে ব্রেক করতে পারে নিউজ, কে সবার আগে পোস্ট করতে পারে, মানে খবর দেখাতে পারে, এটাকে বলে ব্রেকিং। এই ব্রেকিংয়ের জন্যই 24x7 মিডিয়া একদম সজাগ থাকে যে কোনো ঘটনা। অরিন্দম এসছে, অরিন্দমকে বলি যে আমরা পরশু রাত জাগছিলাম মিডিয়া দেখে। অরিন্দম বলছিল, দাদা চোখে জল চলে আসছে। সত্যি আমরা যেন ভিডিও গেমের থেকেও মানে ভয়ঙ্কর কিছু কোনো একটা সিনেমা দেখছিলাম, যে প্রতি মুহূর্তে মুহূর্তে সিচুয়েশান চেঞ্জ। লাহোরে সৈন্য ঢুকে গেছে, এই করাচিরে বিক্রান্ত ঢুকে গেছে, বিক্রান্ত গিয়ে বোম মেরে দিয়েছে করাচি বন্দর, ভিডিও দেখানো হচ্ছে। পরবর্তীকালে যেগুলো আকাশ জুড়ে একদম আলো, সে প্রচুর ড্রোন আসছে, এরকম সব একটা হাইপ সৃষ্টি করা হয়েছিল মিডিয়াকে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রক মিডিয়াকে পরিষ্কার বলেছে যে আপনারা কোনো লাইভ ফুটেজ দেখাতে পারেন না, কারণ এতে ইন্ডিয়ান আর্মির মুভমেন্ট
জানা গেলে শত্রুপক্ষের অনেক ক্ষতি হয়। কিন্তু ওই যে বললাম, মিডিয়াতে একটা ব্রেকিং দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যে কে আগে সবার আগে ব্রেকিং দিতে পারে। আর সেই কারণেই অনেক ভুল ভাল তথ্য, বড় বড় চ্যানেল, কোনো ছোটোখাটো চ্যানেলের কথা বলছি না, বড় বড় চ্যানেল আজকে যারা এই বলে না গদি মিডিয়া দেখিয়েছে, গদি মিডিয়া এই করেছে, গদি মিডিয়া ওই করেছে, দেখুন এটা গদি মিডিয়া কিনা জানি না, তবে মিডিয়ার কাজ এটাই। মিডিয়া সবসময় এই কাজ করে, তাদের জন্য তারা হাইপ সৃষ্টি করে, বিভিন্ন ইনফরমেশন দেয়। আজকে নয়, 1971 ইতিহাস ঘেটে দেখবেন 1971 সালে বিবিসি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সংবাদ সংস্থা, শুধু ভারতের নয়, বিবিসি, এই বিবিসি রিপোর্ট করেছিল যে যখন বাংলাদেশে মাত্র 1200 প্যারা কমান্ডার, ইন্ডিয়ান প্যারা কমান্ডার ঢাকাতে নেমেছিল, তখন বিবিসি নিউজ করেছিল যে প্রায় 5000-এর বেশি প্যারা কমান্ডার ঢাকাতে নেমেছে। আর এই কথাটা যখন পাকিস্তানের কাছে যায়, তখন পাকিস্তানের মনোবলটা ভেঙে গিয়েছিল। আর ওটা আমাদেরকে অনেক পজিটিভ পয়েন্ট, মানে প্লাস পয়েন্ট দিয়েছিল। কিন্তু মিডিয়া যখন কোনো খবর করে বা দেখায়, আমার যারা মিডিয়া বন্ধু, জানি না কে আছেন, অনেকেই সংবাদপত্রে কাজ করেন, টিভি নিউজ মিডিয়ায় কাজ করেন, অনেকেই আছেন। আমি আবেদন এটুকু করতে পারি একজন সাধারণ মানুষ হিসেবে, যে সম্পূর্ণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আর ওখানে গিয়ে যুদ্ধ দেখতে পাচ্ছি না বা কী হচ্ছে জানতে পারছি না, আমরা আপনাদের মাধ্যম দিয়েই জানি। তাই আমাদেরকে যে ইনফরমেশনটা দেবেন সেটা যেন সলিড হয়, একদম পারফেক্ট ইনফরমেশন না হলে দয়া করে কোনো খবর দেখাবেনই না। অসমর্থিত সূত্রে এই খবর, পরবর্তীকালে দেখা গেল ওটা ফেক। তাহলে অসমর্থিত সূত্রে যেটা এসছে ওটা আগে দেখাবার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সমর্থিত সূত্রে খবর পাবেন, কংক্রিট খবর পাবেন, তখন দেখান। পুরো রাত ভর আমাদের ইমোশনকে নিয়ে ছিনিমিনি খেলেছে ইন্ডিয়ান মিডিয়া, আমি বলতে বাধ্য হচ্ছি। কিন্তু এই কে আগে খবর দেখাবো, এই চক্করে আজকে থেকে নয়, 1971-এও এই ঘটনা ঘটেছে, যেটা আমি বললাম বিবিসি নিয়ে। দেখুন আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের এই সমাজ ব্যবস্থায় সত্যিকারের কথা বলতে গেলে কেউ আমরা যুদ্ধ চাই না, সবাই চাই শান্তি। আমরা ভারতবাসীরা তো বিশেষ করে শান্তিপ্রিয় দেশ। আমাদেরকে মেরে চলে যাচ্ছে, আমরা দেখছি, হ্যাঁ দেখছি, ভাবছি। আমরা যুদ্ধ টুদ্ধ অত কেউ করিও না, অ্যাগ্রেসিভ মেন্টালিটি ভারতের কোনোদিন ছিলও না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি জানেন? যে আজকে যদি যুদ্ধ হয়, আজকে যদি ধরুন ভারত যুদ্ধ করলো, তো ভারত যদি যুদ্ধ করে, তো সেই সময় ভারতের সঙ্গে সঙ্গে আগামী দিনে, এই কয়েক মাস আগেই আপনারা দেখেছিলেন যে একটা মিসাইল বাই চান্স পাকিস্তানে পড়ে গিয়েছিল। আমরা ইচ্ছা করে পাঠাইনি, ওটা ডিফিউজ মিসাইল ছিল, বাই চান্স পাকিস্তানে পড়ে গেছিলো। তখন সম্পর্ক ঠিক ছিল, আমরা বললাম যে ওটা বাই চান্স টেস্টিং করতে গিয়ে চলে গেছে, আমরা কিন্তু ইচ্ছাকৃত ওটা ফেলিনি। তো সেই সময়টা অন্যরকম। আজকের যে সময়, আজকে ধরুন পাকিস্তানকে টার্কি সাপোর্ট করতে আসছে, আমাদেরকে রাশিয়া সাপোর্ট করবে, আমেরিকা মধ্যস্থতা করলো, ভারত শুনলো না, আমেরিকা পাকিস্তানের পক্ষে চলে গেল। এই রকম সিচুয়েশন হতে হতেই তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এরকম সিচুয়েশন হতে হতেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। বিশ্বের মধ্যে যুদ্ধটা কি সবাই সব দেশের সঙ্গে লেগে গেছিল হঠাৎ করে? না, প্রথমে একটা দেশের সাথে আরেকটা দেশের শুরু, সেখান থেকে কূটনৈতিকভাবে ওকে সমর্থন জানিয়েছে, ওকে সমর্থন জানিয়েছে, এই করতে করতে গিয়ে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি হয়েছে। দেখুন প্রথম বিশ্বযুদ্ধে 1,70,00,000 লোক মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, আর তারপরে 5 কোটি লোক মারা গিয়েছিল ওই মানে নানান ইনফ্লুয়েন্সায়, মানে কোভিডের মতো অনেক মহামারী এসেছিল, এবং সেই সময় ইকোনমিক্যালি কন্ডিশন ভালো ছিল না, সেই কারণে 5 কোটি লোক মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংখ্যাটা 7 কোটির ওপরে। আর প্রথমবার বিশ্বের ইতিহাসে পরমাণু বোম পড়েছিল, আপনারা জানেন, হিরোশিমা নাগাসাকিতে। আর তারপর থেকে ওই হিরোশিমা নাগাসাকির যে পরিস্থিতি হয়েছিল, আপনারা জানেন কি না জানি না, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উইদিন সেকেন্ডে হয়, আর পুরো ঝলসে যায়, মানুষের কোনো ছাই ছাড়া কোনো অস্তিত্ব থাকে না সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। তো আজকে যারা অনেকেই বলছেন যে আমরা সত্যি কথা, যে মিডিয়া যে খবর দেখায় সে খবরগুলো সত্যি মিথ্যে এগুলো পরবর্তী বিচার্য, কিন্তু মিডিয়া আজকে নয়, আজকের যে মিডিয়া তা নয়। 1971-এ বিবিসিও দেখিয়েছে, আমি গদাধরকে বলছি এই কথা, 1971-এ বিবিসিও দেখিয়েছে যে ভারত ঢাকাতে গিয়ে আক্রমণ করেছে। সে কথা তো আগে বলেছি, পুরনো লাইভ শুনলেই বোঝা যাবে। এখন কথা হচ্ছে যে যুদ্ধ আমরা কেউই চাই না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত ক্ষয়ক্ষতি হয়েছে, আজকে ভারতের যদি যুদ্ধ হয় তাহলে
টোটাল 6 লক্ষ কোটি টাকার বাজেট আছে যদি যুদ্ধ হয় ফুল ফেজে। 6 লক্ষ কোটি টাকার বাজেট ভারতের খরচ হবে। 6 লক্ষ কোটি, ভাবতে পারছেন সংখ্যাটা? আমাদের দেশের ইকোনমি অনেকটা ড্যামেজ হবে। ঠিক, একদম ঠিক। তাই আমরা কেউ যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আত্মসম্মান বোধটা কোথায় যাবে? আজকে সোশ্যাল মিডিয়ায় আমি অনেক জায়গায় দেখছিলাম, অনেকেই ইন্দিরা গান্ধীর একটা ছবি পোস্ট করেছেন। আমার ভাই অনেককেই দেখলাম লাইভ টাইপ করেছে, না আজকে ভারতের লজ্জাতম দিন, আজকে ভারতের লজ্জা, 56 ইঞ্চি কোথায় গেল, হ্যান ত্যান অমুক তমুক এগুলো হয়েছে। তো আমি বলি, আমার মনে পড়ছে আজকে সত্যি লাল বাহাদুর শাস্ত্রীর কথা, যিনি প্রথম আমেরিকার বিরুদ্ধে গিয়ে বলেছিলেন যে, আমেরিকা বলেছিল তোমরা যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করো তাহলে আমরা গম দেবো না। আর তখন উনি বলেছিলেন যে আমাদের ভারতবাসীরা একবেলা না খেয়ে থাকবে, একবেলা খাবে, আর ওই একবেলা খেয়ে তারা যুদ্ধ করবে। আর তখনই অ্যানাউন্স হয়েছিল জয় জওয়ান জয় কিষাণ। এই কিষাণ, জয় কিষাণ নামটা তখনই এসেছিল। আজকে ইন্দিরা গান্ধীর কথা আমরা সবাই জানি, যিনি আমেরিকার কথা শোনেননি, সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আজকে বাজপেয়ীজির কথাও আমরা জানি, যিনি বলেছিলেন দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো তো চির দেঙ্গে। শুধু তাই নয়, উনি এটাও বলেছিলেন যে যখন আমেরিকা বলেছিলেন যে আমরা পরমাণু বোম মারব, তখন বলা হয়েছিল, বাজপেয়ীজি বলেছিলেন যে আজকে যদি ওরা পরমাণু বোম মারে আমাদের হয়তো কয়েকটা শহরকে ওরা ধ্বংস করে দিতে পারে, কিন্তু পরের দিন সকালবেলায় পাকিস্তানের ম্যাপটা আর থাকবে না। তো এই জাওয়াজ আমাদের প্রধানমন্ত্রীদেরকে পেয়েছিলাম। কিন্তু আজকের যে ঘটনাটা, আমরা অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি পাকিস্তান পায়ে পড়ে গেল। আর পাকিস্তান পায়ে পড়লে আমরাও মেনে নিলাম, কিন্তু না, পাকিস্তান তো এমন একটা দেশ, মুখ থেকে অনেক বাজে গালাগাল বেরিয়ে আসে, কিন্তু গালাগাল তো দিতে পারি না। এমন একটা দেশ যারা জীবনে কোনো দিনও কোনো রকমভাবে তাদের সততা তারা দেখাতে পারেনি, জীবনে কোনো দিনও এই দেশটা আর্থিকভাবে উন্নতি তো করতেই পারেনি, ভিক্ষে করে দেশ চালায়। এই কালকেও তো ওরা কত $1 বিলিয়ন না কত টাকা ধারফার চাইছে আমেরিকার থেকে। ওরা শুধুমাত্র ওদের দেশের নিয়মটা হচ্ছে ওদের আর্মিটাকে ওরা স্ট্রং করে, কারণ না আর্মি দিয়েই ওদের দেশ চলে। ওদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী ওসব কিচ্ছু না, ওগুলো লোক দেখানো। আসল খেলা খেলে আর্মিরা। আর্মি চিফ এখন মোল্লা মুনির, যাকে আপনারা ওই আসিফ মুনিরভাবে চেনেন, ওকে মোল্লা মুনিরও বলে। আপনারা যদি ছবি দেখেন আমাদের ইন্ডিয়ান আর্মির, যে ভূমিকা সিং, সোফিয়া, এনারা যারা সাংবাদিক সম্মেলন করছেন ওনাদের মুখটা দেখবেন, আর পাকিস্তানের যারা সাংবাদিক সম্মেলন করছে তাদের মুখটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে পাকিস্তানে কি হয়েছে, হামলা হয়েছে নাকি। আজকের যেটা আপডেট সকালবেলায় আমরা পেয়েছি যে 5খানা এয়ারবেসকে আমরা ধ্বংস করে দিয়েছি, ওদের লঞ্চ প্যাড আমরা ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, অনেকে বলতে পারেন এগুলো তো গদি মিডিয়ার খবর, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, আমি কমেন্টস বক্সেই দিয়ে দেবো। এটা গদি মিডিয়া না, এটা বলছে কে? এটা বলছে পাকিস্তান মিডিয়া। লাহোরে অ্যাটাক হয়েছে, করাচিতে অ্যাটাক হয়েছে, এই কথাটা কে বলছে? পাকিস্তান বলছে, পাকিস্তানের মিডিয়া বলছে। আমি তার প্রমাণ কমেন্টস বক্সে, আজকের সংবাদপত্রে সকালবেলায় এই খবর প্রকাশিত হয়েছে। তার মানে ভারত ওদের হামলা করেছে, ওরা নিজেরাও স্বীকার করছে। পাকিস্তানি অ্যাঙ্কার সে পরিষ্কার গালাগাল দিচ্ছে পাকিস্তান সরকারকে, যে তোমাদের জন্য আমাদের লাহোরের এই অবস্থা হয়েছে, তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে, সবাই গালাগাল দিচ্ছে। ভারত তো সহানুভূতিশীল দেশ, আর ভারত ওই জন্য কী করেছে, যে ঠিক আছে ওরা যদি যুদ্ধবিরতি চাইছে আমরা যুদ্ধবিরতি দিই, কিন্তু জানি না এটা কি কোনো গেম প্ল্যান না মাস্টার প্ল্যান না কী কারণে ওরা যুদ্ধবিরতি চাইলো। হয়তো ওদের এই 3 ঘন্টা সময়টা খুব দরকার ছিল, যার জন্য ওরা হাতে পায়ে ধরে যুদ্ধবিরতির কথা বলেছে। আর ভারত তো খুব সহানুভূতিশীল দেশ, মেনেও নিয়েছে, আচ্ছা বাবা ঠিক আছে। কিন্তু আজকের যে পরিস্থিতি, এই মুহূর্তের যে পরিস্থিতি, জানি না যে আজ রাতটা কী হবে। তো ওরা কি 3 ঘন্টার মধ্যে ওদের ওই ডিপ্লোম্যাটিক আর্মি টার্মি সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, যে কারণে ওরা ওই ক্ষমা টমা চেয়ে হাতে পায়ে ধরে বলছে? আজকে অনেকেই এই কথা বলছে যে আমেরিকা বড় দাদা, আমেরিকার কথা শুনেছে। না না, এরকম কোনো ব্যাপার নয় যে আমেরিকার কথা শুনে চলতে হবে ভারতকে। ভারত 4র্থ বৃহত্তম সামরিক শক্তিতে এখনও, কারোর কথা শোনার ভারতের প্রয়োজন হয় না। কিন্তু ভারতের একটা মানে বাজে স্বভাব হচ্ছে, আমি ভারতীয় হয়েই বলছি, ভারত সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখে, সহানুভূতির দৃষ্টিতে দেখে।
যে জল আমরা দিচ্ছিলাম পাকিস্তানকে 70% জল ওরা নিত, আমরা 80% জল ওদের দিতাম, 20% আমরা দিতাম, কারণ আমাদের জলের অত প্রয়োজন ছিল না, ওদের 80% প্রয়োজন, তাই দিয়েছি। এরকম সহানুভূতি অনেক দেখানো হয়েছে পাকিস্তানকে। কিন্তু আজকের যে ঘটনা, এই ঘটনায় একটা কথা বলতে ইচ্ছা করছে যে ওরা কোনো দিনই শোধরায়নি আর শোধরাবেও না। তাই এখন আমরা যারা আছি, মানে এই যারা সাধারণ মানুষ আছি, আমরা কি করতে পারি, আমাদের যেটা কি করণীয় সেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যুদ্ধ হলে ক্ষতি দুপক্ষেরই হবে, তার জন্য আত্মসম্মান বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক অ্যাডভান্টেজে আছি, ওদের 4-5খানা 5টা না 6খানা এয়ারবেস, খবরে তো 6টা দেখাচ্ছে, কোনো খবর 5টা দেখাচ্ছে, এয়ারবেস আমরা ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করেছি মানে ওদের অনেক ক্ষতি হয়ে গেছে। আজকে ওরা ভিখারির দেশ আমরা জানি। আমরা যদি যুদ্ধটাকে কয়েকটা দিন কন্টিনিউ করি, আমরা জানি যে পিওকে হয়তো আমাদের আন্ডারে আসতে পারে, হয়তো পিওকে যদি নাও আসে, যদি 12 তারিখে আলোচনা হয়, এরপরে হবে বলে আর মনে হয় না, তবু যদি 12 তারিখ মানে সোমবার যদি আলোচনা হয়, তাহলে ওদের যে জঙ্গিগুলোকে ওরা পুষে রেখেছে, জানি ওরা বলবে না আমাদের দেশে নেই, আমরা তো জানি না। এই ডিপ্লোম্যাটিক জিনিসগুলোতে না মানে একটা বাজে জিনিস। পরিষ্কার ঢোকো, পিওকে নাও, বালুচকে স্বাধীন করো, এইটুকু কাজ, মানে এইটুকু না, এটা অনেক বড় কাজ। হ্যাঁ, আর্মিরাই করবে, আপনি এই ডায়লগ দিয়ে করবো না, ঠিক কথা, কিন্তু আমাদেরও তো একটা সাধারণ হিসেবে আকাঙ্ক্ষা, ইচ্ছে থাকতে পারে। সেই আকাঙ্ক্ষা, ইচ্ছে থেকেই বলছি যে আজকে আমি জানি আমাদেরও সৈনিকরা অনেক শহীদ হবে, অনেক সাধারণ মানুষ মারা যাবে, কিন্তু বারবার আপনার পায়ে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের জন্য আমি বারবার হসপিটাল না গিয়ে একবারে ওই ক্যান্সারটাকেই বাদ দিয়ে দেওয়াটা ভালো নয় কি? এটা আমার অভিমত ব্যক্তিগত। আপনাদের কার কী অভিমত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলি যে ভারত যুদ্ধপ্রিয় নয়, ভারত শান্তিপ্রিয় দেশ। ভারতের যারা ডিপ্লোম্যাটিক আছেন, ভারতের যারা আর্মি চিফরা আছেন, তাদের উপরে আমরা সবাই ভরসা রাখি। মিডিয়ার কোনো ভরসা নেই, মিডিয়া দেখে কোনো কেউ হাইপ তৈরি করবেন না। মিডিয়া যা পারে দেখা গিয়ে, আর যদি সত্যিকারের যেটা হবে সেটা হয়তো সঙ্গে সঙ্গে জানতে পারবো না, পরে জানতে পারবো। আমাদের আর্মি অফিসিয়ালসরা সাংবাদিক সম্মেলন করে তো বলবেই। আজকে পাকিস্তানের আর্মি অফিসিয়ালসদের থোবরা দেখুন আর আমাদের আর্মি অফিসিয়ালসদের মুখ দেখুন, তাহলেই বুঝে যাবেন যে পাকিস্তানের কীভাবে ধোঁয়া হয়ে গেছে, লাহোর ধোঁয়া হয়ে গেছে। তারপরেও ওরা আজকে যখন বলল যে ঠিক আছে আমরা আলোচনায় বসতে চাই, আগেই দুমদাম করে কোনো কথা নেই, বার্তা নেই, ওকে মেরে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, চলো একটা আলোচনা হোক, এটাকে যুদ্ধবিরতি বলে। যুদ্ধ শেষ এ কথা কিন্তু নয়, যুদ্ধবিরতি মানে হচ্ছে আলোচনায় বসবো। এই আলোচনায় দ্বিপাক্ষিক যদি রাজি হয়, কেন আমেরিকা এর আগেও রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে বহুবার আলোচনায় বসেছে, মানেনি, যুদ্ধ এখনও চলছে 3 বছর ধরে। হ্যাঁ, আমরা যেটা ভাবি আর কি, যে ওই সিনেমাতে যেমন দেখেছি, ঢুকলাম, গিয়ে যুদ্ধ করলো, গোলাগুলি মারলো, এখানে হয়ে গেল, রাতারাতি পাকিস্তান দখল হয়ে গেল, না, এইভাবে যুদ্ধ হয় না। এখন টেকনোলজির যুগ, এখন ওইভাবে যুদ্ধ হয় না। এখন ওদের এয়ারবেস ধ্বংস হবে, ওরা কান্নাকান্নি করবে যে আমাদের সাধারণ মানুষ মরে গেছে, হ্যাঁ, জঙ্গিদের খুঁজে খুঁজে মারতো। দেখুন, এইসব ন্যাকা কান্নার সময় এখন নয়। এখন আজ যাই হয়ে গেছে, ওরা যখন সাধারণ মানুষকে মেরে দিয়ে গেছে, ওরা দেখিয়ে দিয়ে গেছে যে আমরা কি করেছি। আজকে আপনারা অনেকে বলেন যে পুলওয়ামা তো গদি মিডিয়া খেলা, পুলওয়ামা তো আমাদের কি বলে মোদির চাল। তো পুলওয়ামার বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি, আমার কথা ছেড়ে দিন, আমি কি তথ্য দিয়েছি সেগুলো ভারতীয় তথ্য বাদ দিয়ে দিন। আজকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানেরই মন্ত্রী এই কথা পরিষ্কার বলছে যে আমরা পুলওয়ামাতে ওদের ঘরে ঢুকে গিয়ে মেরে এসেছি। এটা পাকিস্তান বলছে, আমার কাছে ভিডিও আছে, উইথ প্রুফ আমি দিয়ে দেবো আপনাদেরকে। যারা বলেন না যে পুলওয়ামা আমাদের সরকারের চাল হ্যান ত্যান, তাদের জন্য বলছি। আমি কোনো সরকারকে ডিপেন্ড করি না, আর আমি রাজনীতিও করি না, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি, সেটা সত্যি। আজকে যদি পাকিস্তানকে গালাগাল দিয়ে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বহু লোক আছে আরএসএস বিজেপি, আরএসএস বিজেপি। আরে ভাই, এখন কি আরএসএস বিজেপি করার সময় নাকি? সময় তো আছে, সারা জীবন আছে। 5 বছর অন্তর, এই জন্যই তো দেশে ভোটটা হয়, তখন সরকারকে ফেলো, তোলো, যা ইচ্ছা করো। কিন্তু যখন দেশে যুদ্ধ, সেই সময় তাদের কোনো দিন কাউকে একটা পোস্ট করতে, ভারত মায়ের জন্য কোনো একটা কথা লিখতে দেখলাম না। সব সময় আরএসএস, মোদি, গদি, এই ওই বিজেপি, হ্যাঁ ঠিক আছে, আপনারা যে কোনো অ্যালিগেশন দেবেন, সব ঠিক, কিন্তু এখন কি সেটার সময়? এখন তো পাকিস্তানের বিরুদ্ধে
আমাদের লড়াই করার সময়। পাকিস্তানকে নিয়ে তো কাউকে কথা বলতে দেখি না, কেন? একটা প্রশ্ন থেকে গেল। আর আমি যেটা বলছিলাম যে এখন যুদ্ধ ওইভাবে হয় না, এখন যুদ্ধ হয় টেকনোলজি দিয়ে। এখন যুদ্ধ অনেক রকম হয়, সাইবার ওয়ার হয়, এখন ট্রেড ওয়ার হয়, এই রকম যুদ্ধ হয়। আর আমরা যেটা ভাবছিলাম বা এই টিভির পর্দায় যেরকম হাইপ তৈরি করা হয়, এই যাচ্ছে, এই ঢুকে গেছে, এই করাচি নিয়ে নিয়েছে, এই লাহোরে পতাকা উঠে গেছে, এরকমভাবে হবে না। এটা চলবে দীর্ঘমেয়াদী, কন্টিনিউ চলবে। যদি পাকিস্তান যুদ্ধ চালাতে থাকে, যদি আমাদের ওপরে ওরা এরকমভাবে ড্রোন অ্যাটাক করতেই থাকে, যদিও আমাদের S-400 পুরো আটকে দিয়েছে সুদর্শন চক্র নারায়ণের, এই নারায়ণের সুদর্শন চক্র পাকিস্তানের 200-র ওপরে ড্রোন আটকে দিয়েছে। ওরা এত অ্যাটাক করেছে, মিসাইল আটকেছে, ড্রোন আটকেছে, সব প্রমাণও আছে ভারতের মাটিতে, সেগুলো ডিফিউজ অবস্থায় পড়ে আছে, এগুলো সব প্রমাণও আছে। আজকের ডেটে যে যুদ্ধটা হয় সেটা টেকনোলজির যুদ্ধ। কীরকম যুদ্ধ একটু বলি। আমি আপনি সাধারণ মানুষ, আমরা কেউ জম্মু উড়ি এসব জায়গায় নেই, আমরা বুঝতেও পারছি না কি হচ্ছে। আজকে সন্ধেবেলায় কথা বলছি, 7:45 নাগাদ শহর পুরো আলো ঝলমলে, আর 8:15-তে পুরো ব্ল্যাক আউট হয়ে গেল। আজকের কথা বলছি। আজকে যখন এতগুলো মানে এই 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 পাকিস্তান সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য রাজি হলো, সোমবার মিটিং হবে, ততক্ষণ কোনো ওয়েট না, ওরা 3 ঘন্টার অ্যাডভান্টেজ নিল, আবার বিএসএফদের মানে এলওসিতে গোলাগুলি চালু করে দিল। ওরা এত নেমো খারাম, ওরা এত বাজে, ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই। আজকে ওদের যে মুখ আপনারা সাংবাদিক সম্মেলনে দেখছেন, ওই আর্মি অফিসারকে পাকিস্তানের, ওর একটু ইতিহাসটা কেউ যদি পড়েন, ওর বাপ, ওর যে আব্বুজান, সে লাদেনের সহযোগী ছিল, জানেন? কোন পরিবার থেকে এসছে? পাকিস্তান পরিষ্কার টেররিস্ট দেশ। ওখানে সাধারণ মানুষ কি নেই? ভারতীয়রাই তো ওখানে গিয়ে ছিল, ওখানে সাধারণ মানুষ নেই? সাধারণ মানুষ আছে, কিন্তু তার সংখ্যা অনেক কম। যদি আজকে একটা দেশের সাধারণ মানুষের সংখ্যা বেশি হয়, কোনো সরকারের হিম্মত হয় না যে আজকে তারা তাদের মতো জঙ্গি পুষে বেড়াবে, কারণ রেভলিউশন তৈরি হবে, সরকারকে চেঞ্জ হতে হয়। সরকার তো চেঞ্জ হয় ওদের, কোনো সরকারকে ফাঁসি দিয়ে দেয়, কাউকে গুলি করে মেরে দেয়। আপনি জানেন তো, মানে ওর ইতিহাসের যতগুলো প্রধানমন্ত্রী আছে সব কটাকে দেখবেন হয় জেলে গেছে, নয় তাকে ফাঁসি দিয়ে মেরেছে, নয় আততায়ীরা গুলি করে মেরেছে, সব কটা প্রধানমন্ত্রী দেখুন আপনারা। তো ওই দেশটার উপরে মানে মির্জাফরের থেকেও যদি অদম কোনো দেশ থাকে, সেটা হচ্ছে পাকিস্তান, যার জন্য ওই দেশটার সম্পর্কে মানে কথা বলতে গেলে বমি উঠে আসে, এত নোংরা দেশ একটা। এখন আমাদের যেটা করতে হবে, আমি সবাইকে এই কারণেই আজকে লাইভে আসা, যে যা খবর আসবে সেগুলো তো আমরা নিশ্চয়ই নেব। ইমোশনালি আমরা হয়েও পড়ছি, অনেক ভুলভাল তথ্য আমিও পোস্ট করে দিয়েছি আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে, কিন্তু সেগুলো পরের দিন সকালবেলায় দেখলাম যে না, ভুল। এই জন্য আমি সবার কাছে আগেই হাত জোর করে ক্ষমা প্রার্থী, যে আমরাও অনেক ভুল তথ্য দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা তো আর অন্তর্যামী নয়। মিডিয়া যেরকম দেখিয়েছে আমরাও সেরকমভাবে ভুল তথ্য প্রকাশ করে ফেলেছি, এর জন্য দুঃখিত। আরেকটা কথা বলি, যে টেকনিক্যাল ওয়ার্ড যেটা বলছিলাম, আমরা সাধারণ মানুষরা কি করব? আমাদের সাধারণ মানুষদের ফার্স্ট কথা হচ্ছে, যদি আপনার কাছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, একটু মন দিয়ে এই কথাগুলো দয়া করে শুনবেন, এটা আমাদেরই লাভ হবে। যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনারা দেখেন যে কোনো রকম কোনো মেসেজ এসছে, সেই মেসেজ যদি কোনো লিঙ্ক হয়, তাহলে দয়া করে খুলবেন না যতক্ষণ না ফোনে কনফার্মেশন হচ্ছে। যদি আপনাকে কোনো বন্ধু বা কেউ কোনো লিঙ্ক ফরওয়ার্ড করে, আর প্রথম কথা হচ্ছে কেউ কোনো লিঙ্ক ফরওয়ার্ড করবেন না। যদি করেন, ওই লিঙ্কের ওপরে লিখে দিন যে এই লিঙ্কটা কী বিষয়ে। আননোন লোক কোনো যদি লিঙ্ক পাঠায়, সেটাকে খুলবেন না। যদি আপনার নোন পার্সন কেউ পাঠায়, আজকাল অনেকেই দেখেছি যে, ধরুন আমি একটা ইউটিউব চ্যানেল আছে আমার, তো সেই ইউটিউবের লিঙ্ক হয়তো আপনাকে কেউ পাঠিয়ে দিল, তাহলে ওইখানটার উপরে লিখে দেবেন যে এটা রাজার ইউটিউবের লিঙ্ক, এইটা এই বিষয়। তাহলে কি হবে, লিঙ্কটা খোলার সাহায্য হবে। এছাড়া যদি এমনি আননোনলি কোনো কিছু চলে আসে, ওটাকে 5 জনকে ফরওয়ার্ড করে দিলে 50 টাকা পেটিএম পাবেন, 100 টাকা পেটিএম পাবে। ওই লোভে কেউ দয়া করে কাউকে কিছু ফরওয়ার্ড করবেন না, আর খুলবেনও না। তাহলে কি হবে, দুটো জিনিস হবে। এক, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। 2, আপনার যা যা ডকুমেন্টস আছে সেগুলো লিক হয়ে যেতে পারে। আর ওই লিঙ্কগুলো তৈরি করছে কে, সাইবার অ্যাটাকগুলো করছে কে, পাকিস্তান। এটা কিন্তু সত্যি কথা, কোনো গুজব বা ভয় দেখাচ্ছি না, একদম বাস্তব সত্যি কথা। কোনো লিঙ্ক কোনো শেয়ার করার আগে যদি আননোন পার্সেন্টের লিঙ্ক হয়, যদি কোনো
গ্রুপে লিঙ্ক আসে, ওটা খুলবেন না, ইগনোর করুন। আর যদি কেউ কনফার্মেশন দিয়ে কোনো মেল পাঠায় যে ভাই এটা এই কারণে এই লিঙ্ক, তবেই খুলুন। অন্তত কয়েকটা দিন, যতদিন না পর্যন্ত এই রকম যুদ্ধের পরিবেশটা বন্ধ হচ্ছে। কারণ ক্ষতি দুভাবে করা যায়। ক্ষতি আজকালকার যুগে ওই বন্দুক গুলি মেরে নয়, ক্ষতি এইভাবেও করতে পারে। আপনার বলবেন যে আমার কি আছে, আমার ব্যাংকে তো বেশি টাকা নেই, যেটুকু আছে সেটুকুও চলে যেতে পারে। হতে পারে আপনার ব্যক্তিগত কোনো ডাটা চলে যেতে পারে, এবং এগুলো নিয়ে অনেক কিছু করা যেতে পারে। এআই এর জামানায় অনেক কিছু হতে পারে। এইটা দয়া করে কেউ করবেন না। আর একটা জিনিস করবেন না, যদি দেখেন 92 দিয়ে হোয়াটসঅ্যাপ কল বা এমনি কোনো কল আসে, ডাইরেক্ট কেটে দিন, কেটে ব্লক করে দিন। 92 +91 হচ্ছে ইন্ডিয়ান কোড, আর +92 হচ্ছে পাকিস্তানের কোড। বা অনেক সময় ইন্টারনেট কলিংও হয়, দেখবেন +21 বা যে কোনো আননোন, মানে যেটা ইন্ডিয়ান নম্বর নয়, সেই 91 দিয়ে যে নম্বর নয় সেই নম্বর ছাড়া অন্য কোনো যদি ইন্টারনেট কল আসে, দেখবেন +17250, এটা কোনো নম্বরই নয়, কিন্তু এই নম্বর দিয়েও ফোন আসে, এগুলো ইন্টারনেট কলিং বলে। ইন্টারনেট কলিং হলে কেটে দিন, কেটে ব্লক করে দিন। কয়েকটা দিন এই সাবধানতা আপনারা অবলম্বন করুন। আর যারা দেশভক্ত, আমরা যারা অনেকেই আছে, ফেসবুকে আমরা লড়াই করি দেশের জন্য, সবাইকে বলি যে এগিয়ে যাও, লড়াই করো, এই করো, ওই করো। তো দেশের মানুষ হয়ে বর্ডারে গিয়ে যুদ্ধ আমরা করতে তো পারি না কেউই। অনেকে বলে যারা বর্ডারে যায় যুদ্ধ করে তারা চায় না যুদ্ধ, এরা ভুল কথা, একদম রাবিশ কথা। কারণ আজকে যারা আমার একজন আর্মি অফিসার আছেন, আমার ফ্রেন্ড লিস্টে আমাদের অনুষ্ঠানেও এসেছিলেন, যিনি কারগিলে সরাসরি যুদ্ধ ছিলেন। আজকের প্রতিবেদন তাকে নিয়ে খবরের কাগজে লেখা হয়েছে, নরেশচন্দ্র দাস, উনি আমার ফ্রেন্ড লিস্টেও আছে। উনি ডাইরেক্ট, মানে আর্মি যারা রিটায়ার করে যায় তারাও ঘরে বসে থাকে না, তারা চলে যায় গিয়ে বলে আলু কাটবো। আমাদের শারীরিক ক্ষমতা নেই বন্দুক চালাবার, কিন্তু আমরা তো তোমাদের জন্য রান্না করতে পারি, আমরা তো আলু কাটতে পারি। তারা পর্যন্ত চলে যায়। আর যারা ওখানে যুদ্ধক্ষেত্রে আছে তাদের রক্ত কিন্তু এমনিই গরম। এসব ভুলভাল কথা কোনো দিন কেউ বলবেন না যে যারা যুদ্ধ করে তারা যুদ্ধ চায় না। তারা যুদ্ধ না চাইলে যুদ্ধ হতোই না। প্রত্যেকটা ব্যাটালিয়ান চায় আগে ভারত মা, তাদের কাছে ধর্মও ইম্পর্টেন্ট নয়, তাদের পরিবারও ইম্পর্টেন্ট নয়, তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আগে দেশ। আর তার একটা প্রমাণ দিই, ঝন্টু আলী শেখের দাদা, আপনারা দেখেছেন ঝন্টু আলী শেখের দাদাকে, যিনি পরিষ্কার বলেছেন যে হ্যাঁ ভাই মারা গেছে, তার চোখে জল দেখিনি, সে পরিষ্কার বলছে এবারে বদলার সময়। তো আজকে দেশের যে মানে আর্মিদের যে মনোবল, সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন। গদি মিডিয়া, নরেন্দ্র মোদী, RSS এদের গালাগাল দিতে গিয়ে আমাদের আর্মিদের মনোবলটা ভেঙে দেবেন না দয়া করে কেউ। টেকনিক্যাল ওয়ার্ডের থেকে সাবধান থাকুন যাতে কিছু না হয়। আর যে কথা বলছিলাম যে আমার আপনার কি কিছু করণীয় নেই, আমরা বর্ডারে না হয় যুদ্ধ করতে যেতেই পারলাম, আমি আপনি কি কিছুই করতে পারি না? আমরাও কিন্তু অনেক কিছু করতে পারি। দেশের জন্য এক একটা ভাগ আছে। কোভিডের সময় ডাক্তাররা লড়াই করেছেন, তখন কিন্তু আর্মিরা যায়নি, তখন আমরা ডাক্তারদের স্যালুট করেছি। যুদ্ধের সময় আর্মিরা যাবে যুদ্ধ করতে, আর আমরা যারা সাধারণ মানুষ শুধু টিভি চালিয়ে বসে খবর দেখব, আর শুধু ওই ফেসবুকে লেখালেখি করব, আর এর সমালোচনা করব, ওর সমালোচনা করব। হ্যাঁ, তৃণমূল এই করলে ভালো হতো, কংগ্রেস এই করলে ভালো হতো, CPM এই করলে ভালো হতো, এই লেখালেখি করব, আর বিজেপি এই করলে ভালো হতো। মানে এইসবই আমাদের কাজ, সমালোচনা করব, ফেসবুকটা স্ক্রোল করব, একে মিম বানাবো, এইসবই আমাদের কাজ। আর কি কোনো কাজ নেই? হ্যাঁ আছে। কি কাজ আছে? চলুন আমি দুটো রাস্তা বলবো। নাম্বার 1, ফার্স্ট, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা নিজেরাই চিন্তা করুন যে আজকের সকালে আমি দেশের যে কোনো একটা কাজ উপকার করতে পারি। কীভাবে করতে পারি? গাছ লাগাতে পারেন, সবথেকে সহজ উপায়। যে কিছুই না করতে পারি, গাছ লাগাতে পারেন। যদি তাও না করতে পারেন, রক্তদান করতে পারেন। আমি সবাইকে বলবো যে দেখুন, দেশের জন্য শুধু নয়, মায়ের জন্য, নিজের জন্য, নিজের শরীরের জন্য। আজকে আমার শরীর ভালো থাকবে যদি আমি 3 মাস ছাড়া রক্তদান করি। যদি আমি 3 মাস ছাড়া রক্তদান না করি, আমার ব্লাড প্রেশার বাড়বে, আমার হাই প্রেশারের চান্স থাকে, আমার ক্যান্সার হওয়ার, ব্লাড ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু যদি আমি 3 মাস ছাড়া রক্ত দিই, তাহলে কি হবে? যে না, আমার এই রোগগুলো অন্তত ধারে কাছে ঘেঁষবে না। তাহলে নিজের জন্য। আর কি না, রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না, এটা আমাকে আপনাকেই দিতে হয়। তো আমি আপনি যখন রক্ত দিই, আমার এই লাইভ যারা শুনছেন বা শুনবেন, তাদের প্রত্যেককে বলা রইল, আপনারা জানেন তবু বলে রাখছি, যদি কোনো দিন কারোর রক্তের প্রয়োজন হয়, যদি কেউ কোনো ব্লাড ব্যাঙ্কে রক্ত না পায়, আমাকে সরাসরি ফোন করবেন, আমি তাদের রক্ত জোগাড় করে দেবো। এই কথা আমি যে কোনো স্টেজ থেকে ওপেন বলি, লাইভেও বলছি।
আর একটা অনুরোধ করছি সবাইকে, যে যারা লাইভ দেখছেন বা দেখবেন তাদেরকে একটাই কথা বলবো, যে আপনিও সৈনিক, এটা মাথায় রাখবেন। সৈনিক আপনিও। আপনি চাইলে দেশের সেবা করতে পারেন, আর তার জন্য বর্ডারে যেতে হয় না। রাস্তায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করা যেতে পারে, ড্রেন পরিষ্কার করা যেতে পারে, গাছ লাগানো যেতে পারে, পরিবেশকে সুন্দর রাখা যেতে পারে, প্রতিবেশীকে সাহায্য করা যেতে পারে, আর রক্তদানও করা যেতে পারে। আগামী 18ই মে আমাদের রক্তদান শিবির। আমি আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব, শুধু নিজের রক্ত দিয়ে নয়, সঙ্গে একটা করে বন্ধু নিয়ে আসুন, সঙ্গে একজন কাউকে নিয়ে আসুন। যত বেশি রক্তদান শিবিরে আমরা যত বেশি রক্তদাতা পাবো, আগামী দিনে ওই রক্তের কার্ডগুলো দিয়েই কিন্তু আমরা লড়াই করতে পারবো। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা যখন আসবেন, আমার কাছে একটা থ্যাংক ইউ কার্ড আছে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা এরকম গ্যারান্টি কার্ড, যদিও এটা সেলফিতে উল্টো দেখাচ্ছে, এর ছবি আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো। এইরকম একটা গ্যারান্টি কার্ড আমরা দিই, যেখানে পরিষ্কার বাংলায় লেখা থাকে যে আপনি আমাদের রক্ত দেবেন একবার, আমরা আপনার প্রয়োজনে রক্ত জোগাড় করব সারা বছর। এই দায়িত্বটা আমরা নিয়ে নিই, যে আপনি একবার রক্ত দেবেন, আমরা সারা বছর আপনার জন্য দায়িত্ব নিয়ে নেব। তাই রক্তদান করে নিজেও গর্বিত সৈনিক হতে পারেন। আর যারা বর্ডারে লড়াই করছেন তাদের মনোবল বাড়ান, গুজব ছড়াবেন না, মিডিয়ার উপরে কম ভরসা রাখুন। যেটা সত্যি ঘটনা, সময় আসুক, সবাই জানতে পারবেন। যখন বারবার একই জিনিস আমাদের কাছে আসবে, আমরা জানতে পারবো। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, মাথা ঠান্ডা রাখুন। হিন্দু মুসলিম করবেন না, রাজনীতির সময়ে করুন। আর লাস্ট একটা কথাই বলি, যুদ্ধ হোক বা না হোক, আমরা সবাই একত্রিত ছিলাম, একত্রিত আছি, আর একত্রিত থাকব। আর যদি যুদ্ধ হয় তাহলে বলি, सरफरोशी की तमन्ना आज हमारे दिल में है, देखना है दम कितना बाजुओं में कतील में है। ওদের কত দম আছে আমরাও দেখব। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, লাভ অল দিন স্যার।